বাড়িতে নন্দিনীর কথার ঝড় চলে সর্বদা। অনেক দিন ভেবেছি কানে তুলো দিয়ে রাখবো, অথবা হেডফোন লাগিয়ে গান শুনবো সারাদিন। উফ, সর্বক্ষণ কিছু না কিছু বলেই চলেছে। মুক্ত নয়, যেন সান্ধ্যকালীন খবরের চ্যানেল। সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম নন্দিনী কত কথা বলে তার একটা নোট রাখবো আজ। রাতে শোয়ার সময় সেটি দেখাবো। তারপর বলবো, দেখো সারাদিনে কত আননেসেসারি কথা বলো, পাগল করে ছাড়ো, কাল থেকে একটু ব্রেক লাগিও। নন্দিনীর দিন শুরু হয় বিছানা তোলা দিয়ে। সে আজ চোখ মেলে প্রথমেই বলল, মেয়েটাকে একটু ডাকো, বিছানাটা তুলে চা করে দিচ্ছি, ব্রাশ করে এসো। আবার যেন ঘুমিও না। কি হলো, শুনছো? চা শেষ হতে না হতেই বলল, বাজার থেকে তাড়াতাড়ি ফিরবে, ডিম, টমেটো আর 2 প্যাকেট বিস্কুট আনবে। ডিটারজেন্ট ফুরিয়ে গেছে, তোমার প্রেসারের ঔষধ 2 দিন চলবে। বাড়িতে মায়ের টাকা পাঠাওনি? আজ রোববার, সারা সপ্তাহের জমানো নিঃশ্বাস নেবার দিন। সেলুনে গিয়ে ঘন্টা 2 আড্ডা না দিলে হবে না। দুপুরে ক্লাবে একটু তাস খেলা, খেয়ে দিয়ে বিকেলে লম্বা ঘুম, সন্ধ্যায় একটু আড্ডা দিতে যাওয়া। সকালে এক গাদা ফিরিস্তি দিয়ে মনটা বিগড়ে দিল নন্দিনী। রেগে বললাম, সব করে দেব, সকালবেলাটা একটু থামো, এফএম বন্ধ করো। উফ, বাবারে বাবা। বাজার থেকে ফিরে দেখলাম সকালের খাবার রেডি। মেয়ে ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসেছে। আর এক প্রস্ত চিৎকার করে বললাম, কিছুই তো দেখো না দেখছি, মেয়ে মোবাইল পেল কোথায়? নন্দিনী কোনো উত্তর না দিয়ে খাবার দিতে দিতে হেসে বলল, তোমার স্কুটির ইন্স্যুরেন্স শেষ আগামী পরশু, মেডিক্লেমের টাকা দিতে হবে তার 2 দিন পরে। বড়দা ফোন করেছিল, আরুষকে পাত্রপক্ষ দেখতে আসবে আগামী রোববার, তোমার বৌদি যেতে বলেছে। এ কারণেই অনেকে বাজার থেকে লেট করে ফেরে। অকারণ চায়ের দোকানে বসে থাকে, নাপিতের সঙ্গে গুলদানি মারে, অচেনা লোকের সঙ্গে রাস্তার মোড়ে খেজুরে আলাপ জোড়ে। বৌদি যেতে বলেছে বলুক, পাত্রপক্ষ আসুক, আমি যেতে পারবো না। এখন একটু চুপ করো, উত্তেজিত হয়ে বললাম। নন্দিনী চুপ করে না, আবার হেসে বলল, বিকেলে কিন্তু বিগ বাজার যাওয়া আছে, তোমার শেভিং ক্রিম নেই। হাতের তালুতে কপালের ঘাম মুছে আবার বলল, হেনা মিক্সড করে রেখেছি, 8 ঘন্টা পরে এসো। চুল তো বুড়ো দাদুর মতো সাদা হয়ে গেল। অফিসের সুন্দরীরা কিছু বলে না? মনে হচ্ছে নিজেই ফেটে যায়, নয়তো নিজের গালে নিজেই চড়িয়ে আমাশা বাঁধিয়ে সারাদিন টয়লেটে বসে থাকি। অফিসে সুন্দরী বলতে তো সেই ল্যাদ খাওয়া মেয়েটা 6 দিন 12টা ছেলের সঙ্গে ডেটে যাচ্ছে। এত চুড়িদার আর টাকা কোথায় পায় ওই জানে, মহা ধড়িবাজ। অফিসের সবাই ওকে বলে বতুয়া। গৃহিণী যদি বুড়ো বলে সেটা চাপে, ফাঁকি দেওয়ার একটা অজুহাত। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে অক্ষম সাজানোর ফন্দি, এটা হতে দেওয়া যায় না। অনেক ভেবেচিন্তে শেষে বললাম, অফিসে সুন্দরী কেউ নেই, ওর থেকে রাস্তারগুলো ভালো। নন্দিনী ফিক করে হেসে মাথার চুলে একটা ক্লিপ লাগিয়ে কোমরে কাপড় গুজে বলল, আমি বুঝি কুৎসিত? পরক্ষণে আলমারি থেকে একটা ডায়েরি এনে চোখের সামনে ধরে বলল, আজ রাত 8টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ক্লাব থেকে তাড়াতাড়ি ফিরবে। আমি একটা ভেচকি দিয়ে বললাম, আর সন্তান চাই না, আমি যাব না। তোমার চাই না, আমার চাই। সিঙ্গেল চাইল্ড ভালো না, আমাদের অবর্তমানে মেয়ে আমার একদম একা হয়ে যাবে। মাথা গরম হয়ে ঝিমঝিম করতে লাগলো। বাপরে বাপ, এরা কত কথা মনে রাখতে পারে। 2 মাস আগের অ্যাপয়েন্টমেন্ট। রাত্রে নিজের লেখা ডায়েরি উল্টে দেখলাম কম করে 5 পাতা লিখেছি। শুতে এমনিতেই দেরি হয়ে গেছিল, আজ আর কিছু বললাম না। মৌকা আসুক, দেখাচ্ছি। গতকালের নোট অফিসে এনেছি, এখন 4টে বাজে, কাজের চাপ কম। একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম ডায়েরিটায়, হঠাৎ মনে হলো নন্দিনীর কথা তো লিপিবদ্ধ করেছি, একদিন ঠিক দেখাবো। কিন্তু আমি কত কথা বলি তার একটা হিসেব করলে কেমন হয়? সময় পিছিয়ে ভেবে দেখলাম, অফিসে আসার সময় ট্রেনে 1 ঘন্টা ননস্টপ বকেছি, ইয়ার্কি করেছি, তাস খেলেছি, এক বুড়োর সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছি। ট্রেন থেকে নেমে ফুটপাতে চা খেয়েছি, 10টা থেকে 50 জনকে ডিল করেছি, সুন্দরী মেয়েটার সঙ্গে মজা করেছি, বড়বাবুর মুন্ডুপাত করেছি।
সরকারবাবুর সঙ্গে রাজনীতি নিয়ে তুমুল তর্ক করেছি, ঘুষ নিয়ে পরিহাস করেছি, টিফিনে ক্যান্টিনে খেতে গেছি, ওখানে হাজার রকম ডায়লগ ঝেড়েছি। অর্থাৎ আমার সারাদিন গেছে কারো না কারোর সঙ্গে বকে, মজা করে, ইয়ার্কি করে, রঙ্গ তামাশা করে, নয়তো জরুরি কাজের কথা বলে। কিন্তু নন্দিনী বাড়িতে একা, মেয়েটা যখন ঘুমিয়ে থাকে তখন একেবারে নিঃসঙ্গ, ফাঁকা বাড়িতে ভয়ঙ্কর একা। তাড়াতাড়ি রোববারের সমস্ত লেখা আবার খুঁটিয়ে পড়ে দেখলাম দ্বিতীয়বার। ওর সমস্ত আলোচনাই প্রায় আমার জন্য, আমাকে নিয়ে, নয়তো সংসারের জন্য, নয়তো গ্রামের বাড়ি কারো না কারোর জন্য, ওর নিজের জন্য নয়। একটি কথাও ওর জন্য নয়। সত্যিই তো, আমার সঙ্গে দুটো কথা না বললে কার সঙ্গে বলবে, কার কাছে গিয়ে দাঁড়াবে, সুখ দুঃখ কার সঙ্গে শেয়ার করবে? সমস্ত সুস্থ মানুষেরই তো কথা বলার চাহিদা আছে, থাকাটা স্বাভাবিক। যার নেই সে অসুস্থ, মানসিক রোগী, নিশ্চিত মানসিক রোগী। আমি ওকে কোনোদিন বলিনি তোমার জন্য হেনা করে রেখেছি, একদিনও বলিনি তাড়াতাড়ি ওঠো চা করে দিচ্ছি, অথবা মেয়েটাকে ধরছি তুমি ওয়াশরুমে যাও। ও সমস্তই আমার জন্য করছে, আমার ভালো মন্দ নিয়ে ভাবছে, মেয়েকে টাইম টু টাইম খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, অথচ বিরক্ত হচ্ছি আমি। কিছু বললেই ভেবেছি অনাধিকার চর্চা, বাচাল, বেশি কথা বলে। সমস্ত মেয়েদের উপরেই কি এরকম সকলে দোষ চাপায় অকারণে, বিনা দোষে? কেন জানি না, আজ হঠাৎ মনে হলো নন্দিনীরা না থাকলে এত দরকারি কথাগুলো হারিয়ে যেত, আবেগ ভালোবাসা হারিয়ে যেত। কে মনে রাখতো 2 মাস আগের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট? কে মনে করিয়ে দিত মাকে যে টাকা পাঠানো হয়নি? তড়িঘড়ি বাড়ি ফিরে এলাম। পথে কারোর সঙ্গেই প্রায় কথা বলিনি। অনেকেই ভেবেছে মুড অফ, অথবা বাড়িতে অশান্তি, স্ত্রী বকাঝকা করেছে, যেমনটি আমরা হামেশাই ভেবে থাকি। বেল টিপতেই দরজা খুলে সামনে দাঁড়ালো নন্দিনী, হাতে কিছু কাগজপত্র। সম্ভবত ওগুলো আমার রক্তের রিপোর্ট, গতকাল অ্যাপোলোতে করতে দিয়েছিলাম। নন্দিনী মুড অফ করে কাঁদো কাঁদো হয়ে বলল, এই রিপোর্ট খুব খারাপ, কি হবে এবার? বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। হঠাৎ নন্দিনী 180 ডিগ্রি চেঞ্জ হয়ে হো হো করে হেসে বলল, রিপোর্ট একদম ঠিক আছে, আসুন স্যার, ভেতরে আসুন। জামার বোতাম খুলে যখন বুকে থুতু ছেটাচ্ছিলাম ভয়ে, তখন নন্দিনী আরেকবার বলল, খুব ভয় পেয়ে গেছিলে তাই না? সামান্য একটা কথা মুহূর্তে মানুষকে কত বড় উতলা করে দেয়, দেখেছ? শুনছিলেন আজকের গল্প কথা, কলমে বাবুরাম মণ্ডল। ছোট্ট গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।